তো মায়ের বাড়িতে আমার হাজবেন্ড চলে আসছে আমাকে নিতে, আর তাই অনেক অনেক আয়োজন করলাম। যেহেতু মা বাসায় নেই তাই সব কাজ আমাকেই করতে হয়। খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, বিকেল বেলায় চলে আসছি। এসে টুকটাক কাজ করে এবার রাতের বেলায় বসে পড়লাম আদা রসুন ছিলতে। আদা রসুন ছিলে ব্লেন্ডার করে এরপর ফ্রিজ থেকে মাংস নামাবো। রাতের বেলা কিছু কাজ এগিয়ে রেখেছি, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নানুকে বললাম এইখান থেকে কিছু পুঁই শাকের ডগা কেটে দিতে। অনেক সকালেই ঘুম থেকে উঠেছি কারণ মাথায় একটা টেনশন আছে, রান্না করতে হবে। এইদিকে আমার ননদকে দিয়েছি রোস্টের মুরগি কাটার জন্য। আমার ননদও কিন্তু আমাকে অনেক অনেক হেল্প করেছে। ভাত বসিয়ে দিয়ে আমি অন্য কাজ করতে গিয়েছিলাম, এইদিকে নানু ভাত রান্না করেছে। এরপরে হচ্ছে পুঁই শাক দিয়ে পাঙ্গাস মাছের মাথাটা রান্না করছে। এটা আমার অনেক পছন্দের একটা তরকারি। গতকাল রাতেই বলেছিলাম নানুকে যে সকালবেলা অন্য কিছু করব না, শুধু পুঁই শাক রান্না করব, এগুলা দিয়ে আমাদের হয়ে যাবে। আর এইদিকে আমার ননদ গরুর মাংসগুলাকে সুন্দর করে পিস পিস করে নিচ্ছিল, যেহেতু কোরবানির মাংস একটু বড় সাইজের থাকে। এরপর হচ্ছে আমার ননদ সব মশলা মাখিয়ে দিচ্ছিল আর আমার নানু কিন্তু রান্না করছিল। গরুর মাংসটা আমার কাছে মনে হয় মাখিয়ে রান্না করলেই ভালো হয়, আমার নানু এটাই বলে। এই তো নানু কিন্তু পুঁই শাকের তরকারিটা রান্না করতেছে। মাংসটাকে যে পাতিলে রান্না করা হবে ওই পাতিলের মধ্যে এখন দিয়ে দেওয়া হলো। পুঁই শাকের তরকারি রান্না কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নেওয়া হবে। নানু রান্না করতেছে আর এইদিকে ঘামে পুরো ভিজে গিয়েছে। আমি বলতেছি নানু এবার তুমি উঠো আমি দেখি, কিন্তু নানু গরুর মাংস রান্না না করে উঠবেই না। আর আজকের এই দিনটাতে এত পরিমাণে গরম ছিল কি বলবো, অনেক গরম ছিল। নানু খুব সুন্দরভাবে মাংসটাকে সময় নিয়ে কষিয়ে নিচ্ছিল। কালে খাবার খেয়ে এরপরে হচ্ছে চলে আসলাম রোস্ট রান্না করতে। তো আমি এখানে শুধুমাত্র লবণ দিয়ে রোস্ট গুলোকে একটু মাখিয়ে তারপর তেলে ভেজে নিচ্ছি। আমাদের বাসায় যে কোনো মেহমান আসলে সব রান্না কিন্তু আমার শাশুড়ি করে, কিন্তু মায়ের বাড়িতে আসলে মেহমান হয়ে আমি আসি, আবার আমি মেহমানের জন্য রান্না করি। ভেজে নিয়েছি, এরপরে হচ্ছে ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিই। শাশুড়ি যখন রান্না করে তখন আমি ভিডিও করতাম, আর ভিডিও দেখেই কিন্তু আমি এই রোস্ট রান্না শিখে গিয়েছি। আর আমি যেখানে বসে রান্না করছি ওইখানে কিন্তু প্রচন্ড রোদ। মায়ের বাড়িতে এখনো একটা রান্নাঘর তুলতে পারিনি, ইনশাআল্লাহ অতি শীঘ্র একটা রান্নাঘরও তুলবো। এই রোদের মধ্যে কষ্ট করে রান্না করতেছিলাম আমার হাজবেন্ডের জন্য। মশলা দিয়েছি, এখন হচ্ছে আমি রোস্টটাকে একটু কষিয়ে নিব, আর এখন কিন্তু আরো মশলা অ্যাড করব। বাড়িতে টক দই ছিল না, তাই বাসায় হচ্ছে দুধ আর লেবু দিয়ে একটু টক দই বানিয়ে নিলাম। টক দই না থাকলে প্রায় সময় আমরা এই কাজটাই করি। এর আগে আমি একবার রোস্ট রান্না করেছিলাম আর এটা হচ্ছে দ্বিতীয়বার। মাশাআল্লাহ রোস্ট কিন্তু খারাপ হয় না, আর দেখতেও সুন্দর হয়, খেতেও ভালো হয়। পরে হচ্ছে টমেটো সস দিয়েছিলাম একটু পানি মিক্সড করে, পর কয়েকটা কাঁচামরিচও দিয়েছি। আর রোস্টের মধ্যে কিন্তু পোস্ত দানা আর চীনা বাদাম বাটা দিয়েছিলাম, এটার ভিডিও করতে আমার একদমই মনে ছিল না। মাশাআল্লাহ রোস্টের কালার কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর লাস্টে একটু চিনি দিয়েছি। রোস্টের মধ্যে লাস্টে একটু চিনি দিয়ে দিলে এইটার রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। রোস্ট রান্না কমপ্লিট, এখন এটাকে আমি নামিয়ে নিলাম। এরপর এখানে আমি রূপচাঁদা মাছ নিয়েছি ভাজার জন্য। অনেকেই আমাকে বলেছেন এটা নাকি রূপচাঁদা মাছ না, এটা নাকি পিরানহা মাছ। আসলে ওনারা রূপচাঁদা মাছ বলেই ডাকতেছিল, তারপর আমি ওইখান থেকে নিয়েছিলাম। চিংড়ি মাছও এনেছিলাম, তবে চিংড়ি মাছ খাওয়া হয়ে গিয়েছে। যাই হোক, এরপরে মাছ ভেজে নিচ্ছিলাম। আর এই সময়তেই হচ্ছে আকাশের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, যেহেতু বাহিরে রান্না করতেছি। মনে মনে বলতেছিলাম আল্লাহ যেন এখন একটা বৃষ্টি হয়, তাহলে গরমটা একটু কমবে। এদিকে শুধুমাত্র পোলাও রান্না বাকি ছিল। এরপর আমার ননদ বলল যে তুমি এখানে নিয়ে আসো, আমি পোলাওটা রান্না করি। বৃষ্টি আসতে আসতে পোলাওটা কষিয়ে নেই, এরপর গ্যাসের চুলায় দম দিয়ে দিব। তখন শুধুমাত্র বাতাস হচ্ছিল, বৃষ্টির ফোঁটা পড়েনি। কিন্তু একটু পরেই বৃষ্টি নামা শুরু হয়ে গেল, দুই এক ফোঁটা পড়তেছিল। তখন তাড়াহুড়ো করে সবকিছু ঘরে নিয়ে গেলাম। এরপর চুলাটাকেও ঢেকে দিলাম, এরপর চলে গেলাম ঘরে। এই পরিমাণ গরম ছিল, তবে আর একটু বৃষ্টি হলে ভালো হতো, যদিও বেশি বৃষ্টি হয়নি। ওইদিকে আমার হাজবেন্ড রওনা করে দিয়েছে, তো নদী পার হয়ে আসবে। আমি তো টেনশন করতেছিলাম, কারণ বৃষ্টি হলে কিন্তু নদীর অবস্থা খুবই খারাপ হয়ে যায়, নদীর মধ্যে অনেক ঢেউ শুরু হয়। আর এইদিকে সব কাজ শেষ করে আমি বিছানা ঘর গুছিয়ে ঘর মুছে নেব। সবাই মায়ের বাড়িতে রেস্ট করতে যায়, কিন্তু আমি মায়ের বাড়িতে আসলে আমার আরো কাজ করতে হয়। আমার হাজবেন্ড বলে তোমার কি দরকার আছে, তুমি বাসায় কাজ করো, আবার এখানে এসেও কাজ করো। কাজ শেষ করে আমি গোসলে গিয়েছিলাম। এইদিকে আমার হাজবেন্ড কয়েকবার কল দিয়েছে, কিন্তু আমি তো গোসলে ছিলাম। বেচারার এই দিক দিয়ে আসতে খুবই কষ্ট হচ্ছিল, কারণ দুই হাতেই কিন্তু অনেক কিছু ছিল। তাই তো আমার সাথে প্রচন্ড রাগারাগি করলো কিছুক্ষণ। তার মুখটা দেখলেই বুঝতে পারবেন সে প্রচন্ড রেগেছিল আমার উপর। আমি আর কিছুই বলিনি, কারণ এইখান দিয়ে সত্যি একটা ব্রিজ আছে, এই ব্রিজ দিয়ে উঠতে খুবই কষ্ট হয়। এই যে যত কিছু দেখছেন এইগুলা সবকিছুই আমাদের ওইখান থেকে নিয়ে আসছে, মানে সিরাজদিখান থেকে নিয়ে আসছে। গজারিয়ার রাস্তাঘাট তেমন একটা ভালো নয়, অনেক ভেঙে ভেঙে আসতে হয়, তাই তার খুবই কষ্ট হয়েছে। এরপরেই তো চলে আসলাম বাসায়। তো এখন হচ্ছে আমি আমার হাজবেন্ডকে খাবার দিয়ে দিব। এছাড়া তখন এমনিতেই অনেক রেগে ছিল, তার প্রচন্ড হাত ব্যথা হয়ে গিয়েছে এগুলো আনতে। যদি আমি একটু এগিয়ে থাকতাম তাহলে তার কষ্ট কম হতো। এরপর তাড়াহুড়ো করে টেবিলে খাবার দিয়ে দিলাম। আমি আসার দুদিন পরে আমার ছোট বোনটারও চলে যেতে হয়েছে, ওকে অনেক মিস করতেছি। এখানে আমি রান্না করেছিলাম রোস্ট, তারপরে হচ্ছে আরেক বাসা থেকে খিচুড়ি দিয়েছিল, এরপরে ছিল মাছ ভাজা, ছিল পোলাও, আর সাথে তো গরুর মাংস ছিলই। তবে আমার হাজবেন্ড কিন্তু এগুলা কিছুই খায়নি, শুধুমাত্র খিচুড়ি আর গরুর মাংস দিয়ে খেয়েছে। এরপর বিকেল বেলায় চলে গিয়েছিলাম পানি আনতে, আর সন্ধ্যেবেলায় আমার হাজবেন্ড যা যা নিয়ে আসছিল সবকিছুই বের
বের করে নিব। আর জামাই আসলে কিন্তু আশেপাশের পাড়া প্রতিবেশীদেরকে দই মিষ্টি দিতে হয়। তো মা আমাকে ভিডিও কলে দেখিয়ে দিচ্ছিল, এরপর মায়ের কথা মতোই সবাইকে দিলাম। রাতটা থেকে আগামীকাল চলে যাব ইনশাল্লাহ। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।